আজ যে মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি, মুভিটির নাম পাপ্পান। মুভিটি 2022 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পায়। মুভিটি এতটাই মাস্টারপিস, মুভিটির টুইস্ট এবং সাসপেন্স মুভিটির শেষ পর্যন্ত আপনার ব্রেন নিয়ে খেলবে। যখনই আপনার মনে হবে এই বুঝি শেষ, সেখান থেকেই আবার নতুন কোনো কাহিনী শুরু। মুভিটি এক্সপ্লেইন করার সময় আমি কোনো অংশ বাদ দিতে পারিনি, তাই একটু লম্বা হতে চলেছে। তো চলুন বন্ধুরা, মুভিটির সাসপেন্স উপভোগ করা যাক। শুরুতেই আমাদেরকে একটি কামারকে দেখানো হয় যে একটি ড্যাগার বানাচ্ছে। তখন একটি লোককে দেখা যায় কামারকে কিছু টাকা দিয়ে ড্যাগারটি কিনছে। ড্যাগারটি ভালো করে চিনে রাখুন আর প্রতিটি বিষয় মনে রাখার চেষ্টা করবেন, না হলে মুভির শেষে আপনি হিসাব মিলাতে পারবেন না। এখান থেকেই সিন শিফট হয় 25 বছর পর। জঙ্গলের ভিতর দিয়ে কিছু ছেলে মাছ শিকারে যাচ্ছে। তারা একটি কালো গাড়ি দেখে সেখানে দাঁড়িয়ে পড়ে। কাছে যেতেই দেখে গাড়িতে কেউ নেই, আশেপাশেও কাউকে দেখা যাচ্ছে না। তারা চলে যাচ্ছিল। এদের মধ্যে একজন একটি মূর্তি দেখে কাছে গিয়ে প্রার্থনা করছিল। হঠাৎ সেই নোটিস করে পাশেই একটি ফোন ভাইব্রেট করছে। অন্য সবাই এসে দেখে এই ফোনটি তাদের পছন্দের সুপারস্টার রবি বর্মার। গাড়ির নাম্বার দেখেও তারা নিশ্চিত হয় যে এটি রবি বর্মারই। পাশেই পাতার উপর রক্তের ফোঁটা পড়েছিল। তাদের মধ্যে একজন খেয়াল করে গাছের উপর বস্তাবন্দি লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, শুধু তার হাতটি দেখা যাচ্ছে। পুলিশকে জানানো হয়। পুলিশ এসে ঘটনার জায়গাটি ঘিরে ফেলে। মিডিয়া এসে লাইভ সম্প্রচার শুরু করে। এ হচ্ছে পুলিশের এএসপি ভিনসি আব্রাহাম। ঘটনার স্পটে আসার সাথে সাথেই সিআই সুমান জানান লাশ এখনো নামানো হয়নি। সকাল 7:30টায় তারা খবর পেয়েছিল। লাশ আইডেন্টিফাই করতে রবি বর্মার ওয়াইফ এখানে আসছে। রবির ফোনে রবির ম্যানেজার কল করে। জানা যায় গতকাল সেট থেকে ঝগড়া করে ড্রাইভার রাজনকে নিয়ে বেরিয়ে এসেছিল। পুলিশ তখন সন্দেহ করছিল এর পেছনে রাজন থাকতে পারে। তারা রাজনকে ট্র্যাক করতে শুরু করে দেয়। রবির গাড়িতে ফরেন্সিক ডিপার্টমেন্ট 3টি ফিঙ্গারপ্রিন্ট পায়, তবে ডিটেলস ল্যাবে গিয়ে টেস্ট করে জানা যাবে। তার মানে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে একজন রবি, আরেকজন ড্রাইভার রাজন, আরও একজনের ফিঙ্গারপ্রিন্ট ছিল। সিআই সোমান ভিনসিকে জানায় রাজনের বিরুদ্ধে 2-3টি কেস হয়েছিল। সে গাঁজার ব্যবসায় জড়িত ছিল, তবে কোনো প্রমাণ না পাওয়ায় কেসটি ক্লোজ হয়ে যায়। এএসআই রাঘব জানায়, ম্যাডাম, আপনার বাবা আব্রাহাম স্যার কেসটি ইনভেস্টিগেশন করেছিল। ভিনসি মিডিয়ার সাথে কথা বলছিল। এই যে হাতে কাটা দাগওয়ালা ব্যক্তিটি টিভি দেখছে, রিটায়ার্ড সাব ইন্সপেক্টর ম্যাথিউ আব্রাহাম মাথান, অর্থাৎ ভিনসির বাবা। একটি মেয়েকে দেখা যায় টিভিতে নিউজ দেখে একটি ছেলের ঘুম ভাঙাচ্ছে। তখনই আমরা জানতে পারি এটাই সেই অ্যাক্টর রবি বর্মা। সে এই মেয়েটির সাথে ফার্ম হাউসে সময় কাটাচ্ছে। তার খুনের খবর পেয়ে সে নিজেই হতবাক। তাহলে বডিটি কার? এদিকে বডিটি নামানো হয়েছে। রবি বর্মার ওয়াইফও ঘটনার স্থানে পৌঁছে গেছে। লাশের চেহারা দেখে রবির ওয়াইফ জানায় এটা তো ড্রাইভার রাজনের লাশ। এরপর ভিনসি প্রেসকে জানায় লাশটি রবি বর্মার ড্রাইভার রাজনের। আমরা রবি বর্মাকে খুঁজতে শুরু করেছি। রাজনের বডিটি পোস্টমর্টম করাতে হসপিটালে নেওয়া হয়। তার 2 পায়ে লেখা ছিল 2 এবং 6। অটোপসি করে ডক্টর শালিনী জানায় রাত 2টা থেকে 3টার ভেতর তার মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাত করা হয়েছে, পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে, ড্যাগারটি দিয়ে তার বুকে 2 বার আঘাত করা হয়েছে। এমনকি 2টি আঘাতই একই মাপের, একই গভীরতার। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এগুলো কোনোটাই তার মৃত্যুর কারণ নয়। রাজনের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে, আর তার মৃত্যুর পরই তার বুকে ড্যাগার চালানো হয়েছে। ভিনসি বলে কোনো ব্যক্তির মৃত্যুর পরও তার বুকে ছুরি চালিয়েছে, তার মানে সে নিশ্চয়ই একজন সাইকোপ্যাথ। শালিনী বলে যেভাবে তার শরীরকে নষ্ট করেছে তাতে বোঝা যায় নিশ্চয়ই সে কোনো প্রতিশোধ নিয়েছে, আর নয়তো সে একজন পাগল ব্যক্তি। তবে পায়ের নম্বরগুলো রহস্যজনক, যার ব্যাপারে শালিনী কিছুই বলতে পারেনি। ফরেন্সিক থেকে নন্দন কল করে ভিনসিকে জানায় গাড়িতে রবি বর্মা, ড্রাইভার রাজন আর একটি মেয়ের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, যার বয়স 30-এর মধ্যে হবে। গাড়িতে যে ফুটপ্রিন্ট পাওয়া গেছে তাতে 8 সাইজের একটি লেডিস স্যান্ডেলের প্রিন্টও পাওয়া গেছে। ভিনসি বাইরে এসে রবির ম্যানেজারের কাছে জানতে পারে রবির নেক্সট মুভির হিরোইনকে নিয়ে ডিরেক্টরের সাথে ঝামেলা হয়েছিল, তাই সেট থেকে বেরিয়ে গিয়েছিল। এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এসআই সাবু এসে জানায় হিরোইন হিরণমালাকে না নেয়ায় রবি শুটিং স্পট থেকে ঝামেলা করে বেরিয়ে এসেছিল। এর ঠিক কিছুক্ষণ পর সাইবার সেল থেকে রবি বর্মার একটি কল রেকর্ড পাওয়া যায়, যেখানে রবি একজন উকিলকে বলছিল আমার বেলের কি হলো। উকিল বলছিল ভাববেন না, আমি দেখছি, আপনি স্পটে গিয়ে শুটিং শুরু করুন। তাদের কল রেকর্ড শুনে ভিনসির সন্দেহ হয়, তাই তারা রবি বর্মার শুটিং স্পটে যায়। রবি সেখানেই শুটের প্রিপারেশন নিচ্ছিল। রবির সাথে কথা বলে জানা যায় গতদিন রবি তার ফার্ম হাউসে ছিল। রাজন কোন একটি কাজের কথা বলে রবির কাছ থেকে পারমিশন নিয়ে গাড়িটি নিয়েছিল। ভিনসি তখন জানতে চায় তোমার সাথে মেয়েটি কে ছিল। রবি বলতে চায় না, কিন্তু ভিনসির কাছে আই উইটনেস ছিল। বাধ্য হয়ে রবি জানায় হিরোইন হিরণমালা। রবি আর হিরণমালা যেহেতু ফার্ম হাউসেই ছিল আর মার্ডার স্পটে তাদের কোনো প্রুফ নেই, তাই ভিনসি রবিকে ছেড়ে দেয়। এখানে আমরা জানতে পারি আগামীকাল ভিনসির মায়ের মৃত্যুবার্ষিকী। পরবর্তী দিন চার্চের সামনে আব্রাহামকে দেখা যায়।
এ হচ্ছে আব্রাহামের দ্বিতীয় স্ত্রী সুজান। তার প্রথম স্ত্রী ন্যান্সি মারা যাওয়ার পর সে সুজানকে বিয়ে করেছে, তবে ন্যান্সিকে সে ভুলতে পারেনি। এই ছেলেটির নাম মাইকেল, তার দ্বিতীয় ঘরের সন্তান। আব্রাহাম চার্চ থেকে গাড়ি নিয়ে একাই কোথাও যাচ্ছিল। ড্রাইভ করতে করতে সে ন্যান্সির কথা ভাবছে। ন্যান্সিকে সে অনেক ভালোবাসতো, তাদের সুখের সংসার ছিল। বিয়ের পরের বছরই ভিন্সির জন্ম হয়। ভিন্সিকে নিয়ে তারা অনেক সুখে দিন কাটাচ্ছিল। ভিন্সিও বড় হতে শুরু করে। সময় পেলেই তারা ভিন্সিকে নিয়ে এখানে ওখানে বেড়াতে যেত। এগুলো ভাবতে ভাবতে আব্রাহাম গাড়ি নিয়ে একটি পুরনো বাড়ির সামনে এসে পড়ে। এখানে আমাদের দেখানো হয় দিন রাতে এএসআই রাঘব আব্রাহামকে কল করে বলে, স্যার চাকো লোকেশন পেয়ে গেছি। চাকো হচ্ছে একজন সিরিয়াল কিলার। সে এ পর্যন্ত 12 জনকে খুন করেছে, তাই পুলিশ তাকে খুঁজছিল। লোকেশন কাছেই, তাই আব্রাহাম গাড়ি নিয়ে এই বাড়ির কাছে এসেছিল। ভেতরে গিয়ে আব্রাহাম দেখে চাকো একজনকে বেঁধে টর্চার করছে। এরপর ওই ড্যাগারটি বের করে তাকে মারতে যাচ্ছিল। তখনই একজন মাথান বলে চিৎকার করে ওঠে। চাকো তখন পালানোর চেষ্টা করছিল। আব্রাহাম চাকোকে ধরতে চেষ্টা করে। তাদের মাঝে অনেক ফাইট হয়। একসময় চাকো ড্যাগারটি দিয়ে আব্রাহামের বাঁ হাতে আঘাত করে। আব্রাহাম তারপরও চাকোকে ধরে রাখে। এরপর পুলিশ এসে চাকোকে গ্রেফতার করে। তখনই চাকো তার ড্যাগারটি ছুঁড়ে ফেলে দেয়। একটি গাছের ছিদ্র দিয়ে ড্যাগারটি নিচে পড়ে যায়। এই ছিল এই পুরাতন বাড়িটির কাহিনী। এরপর আমরা একজন নৃত্যশিল্পীকে দেখতে পাই, যার নাম সিদ্ধার্থ। ঋতু নামের একটি মেয়ের সাথে স্টেজে পারফর্ম করছে। ভিন্সি সিদ্ধার্থের জন্য অপেক্ষা করছিল। এখানে জানা যায় সিদ্ধার্থ ভিন্সির হাজবেন্ড। সিদ্ধার্থ আর ভিন্সি বাড়িতে চলে যায়। রাত তখন 4:30। এএসআই সাবো এসে ভিন্সিকে একটি আর্জেন্ট খবর দেয়। তারা একটি চার্চে যায়। পুলিশ আগে থেকে জায়গাটি ঘিরে রেখেছিল। সিআই সোমান ভিন্সিকে দেখায় এখানে কেউ 2 এবং 6 লিখে রেখে গেছে, যা কিনা রাজনের পায়ে লেখা ছিল। একজন নাইট গার্ড এসে জানায় এখানে একজন লোক কিছু লিখেছিল। আমি তার কাছে যেতেই পাশের পুকুরে সে কিছু একটি ফেলে চলে গেছে। পানিতে ডুবুরি নামানো হয় কি ফেলে গেছে তা দেখার জন্য। অনেকক্ষণ খুঁজে তারা একটি ড্যাগার পায়। ড্যাগারটি দেখে এএসআই রাঘব বলে, ম্যাডাম এটা তো চাকর ড্যাগার। ড্যাগারটি নিয়ে ভিন্সি পরদিন এসপির সাথে দেখা করে। তারপর চাকর বিষয় বলে। এসপি বলে, চাকর বিষয়ে ডিপার্টমেন্টে কারো কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই, কারণ যে স্টেশনে ছিল আগুন লেগে সব পুড়ে গেছে। সাবু বলে, স্যার চাকর জেল থেকে বের হওয়ার পর দিন রাজনের খুন হয়েছিল, তাই ভিন্সির ধারণা এই খুন চাকই করেছে। তাই সে কিছুটা সময় চায়। এসপি ভিন্সিকে সাহায্য করার জন্য একজন রিটায়ার্ড অফিসারকে এখানে ডেকেছে। সে চাকর সম্পর্কে পূর্বে ইনভেস্টিগেশন করেছিল। ভিন্সি তার কাছে গিয়ে দেখে এ আর কেউ নয়, ইনি হচ্ছেন সাব ইন্সপেক্টর ম্যাথিউ আব্রাহাম মাথান। এখানে আমরা জানতে পারি ভিন্সির মা খুন হয়েছিল। সবাই বলতো ম্যাথিউ তার জন্য দায়ী, তাই ভিন্সির মনেও সেই ধারণা তৈরি হয়েছিল। এরপর থেকে ভিন্সির সাথে ম্যাথিউর কোনো যোগাযোগ নেই। ভিন্সি তার বাবাকে পছন্দ করে না। আব্রাহাম বলছিল, আমি তোমার বিয়ের ছবি মাইকেলের ফেসবুকে দেখেছিলাম, তোমাকে অনেক সুন্দর লাগছিল। কিন্তু ভিন্সি কোনো কথার জবাব না দিয়ে কেসের ডিটেলস বলছিল। ভিন্সি উঠে চলে যাচ্ছিল, তখন আব্রাহাম ডেকে জানায় এই খুন চাকো করেনি। যেই ডাকারটি পাওয়া গেছে সেটি চাকর নয়, কারণ একমাত্র আব্রাহামই চাকর ডাকার দেখেছিল। ওই ঘটনার পর ডাকারটি আর পাওয়া যায়নি। ভিন্সি কিছুতেই মানতে চায় না এটা চাকর কাজ নয়। আব্রাহাম ভিন্সিকে বলে, তোমার যদি মনে হয় চাকো এটি করেছে, তোমার পুরো ফোর্স কাজে লাগিয়েও চাকোকে তুমি খুঁজে পাবে না। ভিন্সি তখন চলে যায়। এইখানে আমাদের পুরনো একটি সিন দেখানো হয়, যেখানে ভিন্সি পুলিশের ট্রেনিং এ যাওয়ার আগে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। ভিন্সির ধারণা ছিল আব্রাহাম সুজানকে আগে থেকেই ভালোবাসতো, আর তাকে বিয়ে করার জন্যই ন্যান্সিকে সে খুন করেছে। আর সুজানের হাজবেন্ডকেও আব্রাহামই খুন করিয়েছিল। ওই দিনই ভিন্সি বাড়ি থেকে চলে যায়। সুজান আব্রাহামকে বলছিল ওকে আটকান। আব্রাহাম বলছিল কোনো দরকার নেই, যেদিন ও আমার ইউনিফর্ম গায়ে দেবে ওই দিন ও নিজেই বুঝতে পারবে, ও তখন আবার ফিরে আসবে। আব্রাহামকে দেখা যায় মাইকেলকে নিয়ে পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছে। মূলত মাইকেল আব্রাহামের সন্তান নয়। আব্রাহাম মাইকেলকে সব জানাচ্ছিল যে মাইকেলের বাবা একজন চোর ছিল, কিন্তু আব্রাহামের কথায় ভালো হয়ে তার ফোর্সে কাজ করত। একদিন আব্রাহামের একটি কাজ করতে গিয়ে মাইকেলের বাবা নদীতে ডুবে মারা যায়। আব্রাহাম ভিন্সি আর মাইকেলের কথা চিন্তা করে সুজানকে বিয়ে করে। মাইকেলকেও নিজের সন্তানের মতোই বড় করেছে সে। মাইকেলও এসব কিছু জানে। মাইকেল বাবা হিসেবে আব্রাহামকেই মেনে নিয়েছে। আব্রাহাম আর মাইকেল থিরুভানাথপুরামে একটি কাজের জন্য যাচ্ছিল। রাতের বেলা এসআই সোমান ভিন্সিকে কল করে। চাকো যেই জেলে ছিল সেখান থেকে তথ্য নিয়ে আসছিল। সোমান বলে, ম্যাডাম ওইখানের রেজিস্টার থেকে জানতে পারলাম আয়েশা ফাতেমা নামের এক মেয়ে চাকোর সাথে দেখা করতে 3 বার এসেছিল, আর আপনার বাবা আব্রাহাম স্যার 8 বার এসেছিল। চাকো জেল থেকে বের হওয়ার আগের দিনও আব্রাহাম স্যার তার সাথে দেখা করেছিল। সেই সিসিটিভি ফুটেজ পরে পাঠিয়ে দেবে। সোমান থিরুভান্তানপুরামে তার পুরনো বন্ধু রাজেশের বাড়িতে এসেছে। রাজেশ কয়েক বছর আগে মারা গেছে। সেও পুলিশ অফিসার ছিল। মূলত রাজেশের ওয়াইফের সাথে তার পরকীয়া সম্পর্ক আছে। এদিকে এলেই সময় কাটিয়ে যায় সে। এর ঠিক কিছুক্ষণ পর একটি কালো গাড়ি এসে সোমানের গাড়ির পিছনে দাঁড়ায়। অন্যদিকে ভিন্সি সিদ্ধার্থকে বলছিল নিশ্চয়ই পাপ্পার সাথে চাকর কোনো লিঙ্ক আছে।
আমার মনে হচ্ছে পাপ্পা চাকোকে বাঁচাতে চেষ্টা করছে। পাপ্পার আচরণ সন্দেহজনক। পাপ্পা রাজনের কেস তদন্ত করেছিল, আবার চাকোর সাথে জেলে দেখা করেছে। আর চাকো বের হওয়ার পরদিনই রাজন খুন হলো। সোমানকে দেখা যায় গাড়ি বের করার চেষ্টা করছে। তখনই এসআই সাবু ভিনসিকে কল করে জানায় এসআই সোমান স্যার মিসিং। সোমান তখন গাড়ি বের করতে না পেরে কালো গাড়িটির কাছে যায়। তখন থানায় কল করতে চেষ্টা করছিল, তখন সে বেহুশ হয়ে পড়ে যায়। ভিনসি ঘটনার স্থানে গিয়ে দেখে সোমানের গাড়িতে 8 লিখা। ফরেন্সিকের নান্দন জানায় ম্যাডাম পিছেও একটি গাড়ি ছিল, টায়ার দেখে বোঝা যাচ্ছে। রাজেশের ওয়াইফ জানায় সোমান বের হওয়ার পর রাতে জানালা লাগানোর সময় কার দেখে বাইরে এসে দেখে সোমানের ফোনটি পড়ে আছে। এরপর সে পুলিশকে জানায়। নন্দন গাড়ির ভিতর চেক করে জানায় ভিতরে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। গাড়িটিকে ল্যাবে নিতে হবে। একজন মেকানিককে ড্রাইভ করতে বলে। ভিনসির সন্দেহ হচ্ছিল আব্রাহামের দিকেই, যে তার কোনো লিঙ্ক থাকতে পারে। তাই এএসআই রাঘবকে দিয়ে আব্রাহামকে কল করায়। জানতে পারে আব্রাহাম এই এলাকাতেই এসেছে। এদিকে গাড়ির ওই লোকটিকে দেখা যায় বমি করতে করতে বেরিয়ে আসছে। তাকে হসপিটালে নেওয়া হয়। পরবর্তী দিন সকালে দুজন সেলফি নিচ্ছিল। তারা সিআই সোমানের বডি একটি ময়লার স্তূপে দেখে পুলিশকে কল করে। ইনস্ট্যান্ট ফরেন্সিক ল্যাব বসানো হয়। ডক্টর শালি এসে সোমানের বডি দেখে বলে এটাও একই ব্যক্তির কাজ। আরো তথ্য ল্যাবে গিয়ে জানা যাবে, তবে এটাও হার্ট অ্যাটাক। খবর পেয়ে আব্রাহাম আসে। এএসআই রাঘব আব্রাহামকে বলছিল এটা চাকর কাজই হবে স্যার। শালি আব্রাহামকে দেখে বলে স্যার আপনার অনেক কেস নিয়ে আমি পড়েছি, আমার স্টুডেন্টরাও আপনার অনেক ফ্যান। আব্রাহাম শালির কাছে জানতে চায় চাকই যে এর পিছনে কাজ করছে সেগুলো কি ভিনসি আপনাকে বলেছে? শালি বলে হ্যাঁ, আমি পুরনো ফাইলগুলো চেক করে দেখেছি, পুরোপুরি ম্যাচ করছে চাকর প্যাটার্নের সাথে। শালি চলে যায়। ওই ড্রাইভারের ট্রিটমেন্ট করে জানা যায় গাড়িতে এক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়েছিল, এমন কেমিক্যাল যা মৃত্যুর পরেও পোস্টমর্টমে ধরা পড়বে না। আর এই কেমিক্যাল ইউজ করলে যেও কারো হার্ট অ্যাটাক হতে পারে। তার মানে সোমান ওই কেমিক্যালের কারণেই জ্ঞান হারিয়েছিল। এদিকে শহরে 2টি খুন, তাও আবার একজন ইনভেস্টিগেশন অফিসারের। এসপি ভিনসিকে কেসটি দ্রুত সলভ করতে বলছিল। অন্যদিকে দেখা যায় আব্রাহাম থিরুভানাথপুরামে গেছে একজন রিটায়ার্ড ফরেন্সিক সার্জনের সাথে দেখা করতে, যার নাম ডক্টর পাত্তাভিরানাম। আব্রাহাম তার কাছে চাকর খুনের প্যাটার্নের সম্পর্কে জানতে চায়। ডক্টর বলে তুমি এখনো এগুলো খুঁজছো? তোমার মতন একজন অফিসার চাকরকে সর্বোচ্চ সাজা দিতে নকল ড্যাগার কোর্টে পেশ করেছিলে। এখান থেকে আবার ওই ইনসিডেন্টের রাত আব্রাহামের সাথে ওই দিন ন্যান্সি ড্রাইভ করছিল। হঠাৎ রাঘব কল করে চাকর লোকেশন জানানোর পরই ন্যান্সিকে নিয়ে আব্রাহাম সেখানে যায়। আব্রাহাম ন্যান্সিকে বলে 10 মিনিটের মধ্যে আমি না আসলে তুমি চলে যাবা। এরপর আব্রাহাম ভিতরে গিয়ে চাকোকে ধরার প্ল্যান করছিল। ন্যান্সি শব্দ পেয়ে ভিতরে গিয়ে চাকোকে দেখে চিৎকার করে ওঠে। তখনই চাকো পালাতে চেষ্টা করছিল। আব্রাহামের সাথে চাকর যখন ফাইট হচ্ছিল, ন্যান্সি চাকোকে বাধা দিতে চেষ্টা করছিল। চাকো তখন লাথি দিয়ে ন্যান্সিকে ফেলে দেয়। এরপর পুলিশ এসে চাকোকে অ্যারেস্ট করে। আব্রাহাম গিয়ে দেখে ন্যান্সির পেটে রড ঢুকে ন্যান্সি মারা গেছে। চাকর বিরুদ্ধে তার ক্রাইম প্রমাণ করতে একমাত্রই প্রমাণ ছিল তার ড্যাগার। অনেক খুঁজে সেই ড্যাগারটি না পাওয়াতে আব্রাহাম একটি নকল ড্যাগার কোর্টে পেশ করেছিল, যা আমরা মুভির প্রথমে দেখেছিলাম। ফরেন্সিকের তথ্য পোস্টমর্টম রিপোর্টের সাথে ওই ড্যাগারটি ম্যাচ করে না। কোর্টে নকল ড্যাগার পেশ করার জন্য আব্রাহামকে চাকরিচ্যুত করা হয়। ওই রাতের ইনসিডেন্টে ন্যান্সি মারা যাওয়ায় চাকরকে সাধারণ কারাদণ্ড দেওয়া হয়। এই ছিল আব্রাহাম আর চাকর গল্প। আব্রাহাম চেয়েছিল চাকর যেন ফাঁসি হয়, কিন্তু তখন ড্যাগারটি পাওয়া যায়নি। ডক্টর বলে চাকর ওই ড্যাগারটি বুকে ঢোকার পর সেখান থেকে 1.5 সেন্টিমিটারের একটি অংশ বের হয়ে আঘাত করত। এটি ছিল ওই ড্যাগারের টেকনিক। আব্রাহাম তখন ওই ড্যাগারটি বের করে দেখায়। সেটি অনেক খোঁজার পর সে পেয়েছে। আর ড্যাগারটি যেহেতু তার কাছে, তাহলে চাকর এগুলো কি করে করছে? আব্রাহামকে ডক্টর চাকর একটি ডিটেলস ফাইল দেয়। ডক্টর শাইনিকে দেখা যায় প্রার্থনা করছে। টিভিতে নিউজে দেখা যাচ্ছে চার্চের ফাদার বেনেট তার গায়ে আগুন লেগে সে মারা গেছে। ধারণা করা হচ্ছে মোমবাতির আগুন তার গায়ে লেগেছিল। কিছুক্ষণ পর শাহিনী বুঝতে পারে তার বাড়িতে কেউ ঢুকেছে। শাহানি ভিনসিকে কল করে। ভিনসি তখন পাশেই ছিল। সাথে সাথে ভিনসি সিদ্ধার্থকে নিয়ে শাহানির বাড়িতে যায়। গাড়ি থেকে নেমেই শাহানির বাড়ির পিছনে দেখতে পায় কেউ একজন দৌড়ে পালিয়ে যাচ্ছে। ভিনসি তার পিছু করে। দৌড়াতে গিয়ে একটি ডালে আঘাত পেয়ে ভিনসি পড়ে যায়। এরপর সিদ্ধার্থ সে ভিনসিকে সেখান থেকে নিয়ে আসে। ভিনসি শাহানির বাড়িতে পুলিশ ফোর্স মোতায়েন করে। সিদ্ধার্থ সাথে সে চলে যায়। পরবর্তী দিন হসপিটালে চেক আপ করে জানা যায় ভিনসি প্রেগনেন্ট। ডক্টর তাকে বলে দেয় এখন সাবধানে থাকতে হবে আর ইলেকট্রনিক্স সবকিছু থেকে দূরে থাকুন। এদিকে চাকর এলাইট সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। সাবু ভিনসিকে কল করে জানায় ম্যাডাম 3 মিনিটে আব্রাহাম স্যার মাত্র 3 সেকেন্ড চাকর সাথে কথা বলেছিল, অডিও নেই, তাই জানা যায়নি কি বলেছিল। সিদ্ধা এসে দেখে ভিনসি চিন্তিত। সিদ্ধা ভিনসির ফোন নিয়ে যায়। পাপ্পা চাকর সাথে কি বলছে আমি কি করে এখন জানবো? সিদ্ধা বলে পাপ্পাকে জিজ্ঞেস করো। ভিনসি বলে পাপ্পাকে জিজ্ঞেস করলে সে সত্যি বলবে মনে হয়। সিদ্ধা বলে এটাই সমস্যা, তার জন্য পাপ্পাকে লাগবে না। আমাদের আর্ট একাডেমিতে একজন আছে আমার, যে মুখের ভঙ্গিমা দেখে সে বলে দিতে পারে সে কি বলছে। পরবর্তী দিন সিদ্ধা ভিনসিকে তার একাডেমিতে নিয়ে যায়। এই মেয়েটির নাম পূজা। সে কানে শুনতে পায় না, মুখেও বলতে পারে না।
ভিনসি পূজাকে আব্রাহামের সেই সিসিটিভি ফুটেজটি দেখায়। পূজা ভালো করে দেখে একটি খাতায় কিছু লিখে দেয়, যাতে লেখা ছিল, চাকো, যখনই তুমি জেল থেকে বের হবে আমি বাহিরে তোমার জন্য অপেক্ষা করব। শোনা মাত্রই ভিনসি বাড়িতে যায়। আব্রাহাম আর মাইকেল তখন বাড়িতে নেই। ভিনসি আব্রাহামের অফিস রুমে যায়। একটি ড্রয়ার খুলেই দেখে ড্রয়ার ভর্তি ছুরি। পাশে সেলফ খুলতেই দেখে বিভিন্ন পত্রিকার কাটা অংশ। এসআই সাবু তখন ভিনসির হোয়াটসঅ্যাপে চাকর বর্তমান লুকের একটি ছবি পাঠায়। ফোনের ফটোটি দেখে ভিনসি দেখে আব্রাহাম পত্রিকা কেটে কেটে চাকরই বর্তমান লুকের একটি স্কেচ বানিয়ে রেখেছে। এর মধ্যেই আব্রাহাম এসে পড়ে। ভিনসি জানতে চায়, তোমার সাথে চাকর কি কানেকশন? চাকর নিজে এসব করছে নাকি তুমি ওকে দিয়ে করাচ্ছ? আব্রাহাম তাকে বলে, যেদিন তুমি নিজে বলবে তোমার বাবা এর সাথে জড়িত, সেদিন তুমি আমাকে বলবে, আমি নিজেই তোমার কাছে চলে যাব। আব্রাহাম ম্যাথিউ মাথান তোমাকে বা তোমার পুলিশকে ভয় পায় না। ভিনসি চলে যাচ্ছিল, আবার ফিরে এসে আব্রাহামকে বলে, একটা সুখবর আছে, তুমি নানা হতে যাচ্ছ। এতদিন পরে মেয়ের মুখে সুখবর শুনে আব্রাহাম খুশিতে হাসতে থাকে। ওই দিন রাতেই আব্রাহাম ঘুমানোর আগে সুজানকে বলছিল, একদিন আমরা ঘুরতে গিয়েছিলাম। ব্রিটিশ কটেজে গির্জানন করতে গিয়ে ভিনসির গায়ে কারেন্টের শর্ট লেগে ভিনসি সেন্সলেস হয়ে যায়। ন্যান্সি আর আমি ওকে কোলে করে নিয়ে দ্রুত হসপিটালে নিয়ে গিয়েছিলাম। 6 দিন পর ভিনসি চোখ খুলেছিল। এর মধ্যে চিৎকার করে পাপ্পান পাপ্পান বলে ডাকছিল। আব্রাহাম গিয়ে দেখে তাদের দেয়ালে কেউ লিখে গেছে 26/8। এরপর প্রশ্নবোধক চিহ্ন। আব্রাহাম মাইকেলকে বলে, কাউকে কিছু জানাতে হবে না, মুছে ফেলো। পরবর্তী দিন ভিনসি ওই জেলে যায় যেখানে চাকো ছিল। সিসিটিভি ফুটেজ চেক করে সেখানে আয়েশা ফাতেমা নামের মেয়েটির চেহারা দেখা যায়। রেজিস্টারে লেখা ঠিকানায় খোঁজ নিয়ে জানা যায় ঠিকানাটি ফেক। ভিনসির ধারণা, এই মেয়ে যেহেতু চাকোর সাথে দেখা করতে জেলে এসেছিল, চাকো নিশ্চয়ই ছাড়া পাওয়ার পর এই মেয়ের সাথে দেখা করতে যাবে। কিন্তু এই মেয়েকে কিভাবে খুঁজে বের করব? ভিনসি একটি বুদ্ধি বের করে। একজন লেডি কনস্টেবলকে মেকআপ করিয়ে বোরখা পরিয়ে আয়েশা ফাতেমার মা বানায়। আয়েশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটি ভিডিও বানিয়ে আয়েশার ভিডিও সহ বিভিন্ন নিউজ চ্যানেলে প্রকাশ করে দেয়। এর 2 দিন পরও কোনো খোঁজ না পাওয়ায় এসপি ভিনসিকে দোষারোপ করছিল। এর মধ্যেই একজন সিনিয়র কর্মকর্তা এসপিকে কল করে জানায়, তামিলনাড়ুর একটি অরফানেজে ওই মেয়েটি আছে। খবর পাওয়া মাত্রই ভিনসি ফোর্স নিয়ে ওই অরফানেজে যায়। সেখানে গিয়ে মেয়েটিকে পাওয়া যায়। মূলত মেয়েটি খ্রিস্টিয়ান। মেয়েটি জানায়, আমি যা করেছি মানবতার জন্য। চাকর মা এখন হসপিটালে আছে। সে মৃত্যুর পূর্বে চাকর সাথে একবার দেখা করতে চায়, তাই আমি তার ইচ্ছা পূরণের কথা জানতে পেরেই সেখানে গিয়েছিলাম। ভিনসি চাকর মায়ের কাছে যায়। মেয়েটি জানায়, চাকর ছাড়া পাওয়ার পর তার সাথে একবারও দেখা করতে আসেনি, তবে কিছুদিন আগে অনেক টাকা পাঠিয়েছিল। রোজ রাত 8টায় চাকো একটি প্রাইভেট নাম্বার থেকে কল করে তার মাকে গান শোনায়। ভিনসি সাইবার টিম এনে ফোন ট্র্যাক করে। এরপর রাতে চাকো কল করলে তার ফোন ট্রেস করতে শুরু করে। লোকেশন মতো তারা একটি জঙ্গলে যায়। সেখানে দূরে একটি ঘর দেখা যায়। ভিনসি টিম রেডি করছিল অপারেশনের জন্য। তখনই আব্রাহাম আসে মাইকেলকে নিয়ে। এএসআই রাঘব বলে, ম্যাডাম, আপনার সেফটির জন্যই আব্রাহাম স্যার আমাকে জানাতে বলেছিল, তাই আমি তাকে জানিয়েছি। ভিনসি ফোর্স নিয়ে ভিতরে যায়। একটি ঘরে একটি রুমের মধ্যে তারা চাকোকে পায়। তারা চাকরকে কিছু বলার আগেই চাকো তাদেরকে বলছিল, আমাকে আপনারা বাঁচান এখান থেকে। তখনই দেখা যায় চাকর পায়ে শিকল বাঁধা। ভিনসি দেখে ঘরের ভিতর সিসি ক্যামেরা সেট আপ করা রয়েছে। এখানে আমরা বুঝতে পারি আব্রাহামই চাকোকে এখানে আটকে রেখেছিল। কেন রেখেছে তা আমি পরে জানাবো। চাকোকে ধরে নিয়ে আসা হয়, ইন্টারোগেশনের জন্য নিয়ে যাওয়া হয়। ভিনসি এসপিকে গিয়ে জানায়, স্যার, চাকো এই খুনগুলো করেনি। চাকর থেকে ব্রিলিয়ান্ট কেউ এগুলো করছে। আব্রাহাম চাকোকে জিজ্ঞাসাবাদ করতে যায়। এখানে আমাদেরকে দেখানো হয় চাকো যেদিন জেল থেকে ছাড়া পায় তখন আব্রাহাম মাইকেলকে নিয়ে এসেছিল। আব্রাহাম চাকোকে গরুর মাংস এবং গরম পরোটা খেতে দেয়। খেতে খেতে চাকো বলে, যাদের আমি খুন করেছি তারা খুন হওয়ারই যোগ্য ছিল, শুধু একজন ছাড়া, মানে ন্যান্সি। কোনো কারণ ছাড়াই ন্যান্সি অ্যাক্সিডেন্টলি মারা গিয়েছিল। চাকো বলে, আমার বাড়িতে কোনো দরজা জানালায় তালা ছিল না। আমার বাবা সব ভেঙে ফেলেছিল যাতে আমার মা কোনো লুকানোর জায়গা না পায়। রোজ মদ খেয়ে এসে অনেক অত্যাচার করত। আমার বাবার একটি ড্যাগার ছিল যা দিয়ে মাকে আঘাত করত। আমার মা যন্ত্রণায় সারা রাত কাতরাতো আর কান্না করত। সহ্য করতে না পেরে একদিন ওই ড্যাগার দিয়ে আমি আমার বাবাকে খুন করি। এরপর আমি ওখান থেকে পালিয়ে আসি। এভাবে যারা মায়েদের উপর অত্যাচার করত, হোক স্বামী বা সন্তান, আমি তাদের খুন করতাম। এরপর তো আপনি ধরে ফেললেন। এখন আমাকে কি করবেন? খুন করবেন? করুন, খুন করুন। আব্রাহাম বলে, আমার খুন করার ইচ্ছা থাকলে আমি সেদিনই তোমাকে খুন করতে পারতাম। চাকো বলে, যেদিন ড্যাগারটি খুঁজে পাবে আমাকে জানাবে, আমি আসব। এই বলে চাকো তার মায়ের সাথে দেখা করতে চলে যায়। আব্রাহাম চাকোকে এই 2টি খুনের কথা বলে যে তুমি করেছ, যদিও সে চাকোকে আটকে রেখেছিল। চাকো সেটি জানে না। আব্রাহাম চাচ্ছিল চাকোর যাতে ফাঁসি হয়, কারণ আগেরবার প্রমাণের অভাবে সে পারেনি। চাকো বলছিল, আমি কিভাবে করব? এই ড্যাগার আমার না, কিন্তু চাকর ড্যাগার শুধু আব্রাহামই দেখেছে, আর এখন তার কাছেই আছে। আর চাকর ব্যাপারে সকল তথ্য প্রমাণ আব্রাহামই কালেক্ট করে রেখেছে। চাকো বুঝতে পারে আব্রাহাম তাকে ফাঁসাতে চেষ্টা করছে।
আব্রাহাম এসপির কাছে গিয়ে জানায় যে খুন দুটি করেছে সে চাকর প্যাটার্ন ফলো করেই করেছে। আসল খুনিকে ধরতে হলে আমাদের প্রমাণ করতে হবে চাকুই খুনগুলো করেছে, কারণ কিলার একটি নাম্বার রেখে গেছে। তার মানে আমাদের সাথে কমিউনিকেট করতে চাচ্ছে। আমরা চাকুকে খুনি হিসেবে প্রকাশ করলে সে অবশ্যই কোনো ক্লু দিতে পারবে। এসপি প্রেস মিটিং ডেকে ডিক্লেয়ার করে দেয় চাকুই খুনগুলো করেছিল, আর চাকু স্বীকারোক্তি দিয়েছে। এখন বিষয় হলো চাকু তো মানছে না। চাকুর মায়ের ওষুধ দিয়ে চাকুকে বলে তোমার মা অসুস্থ, আজ রাতের ওষুধ এগুলো। এখন কি করবে? চাকু খুনের দায়ভার নিয়ে নেয়। এদিকে ভিনসির বাড়ির সামনে ওই কিলার এসে একটি বক্স রেখে যায়। বক্সটি ফরেন্সিকে নিয়ে দেখা যায় বক্সটির ভিতরে একটি শুকনো ফুল, একটি ড্যাগার, একটি বাইবেল ও একটি বই। আশ্চর্যজনক বিষয় হলো বাইবেলের 95 এবং 96 পাতা মিসিং ছিল। তার মানে পরবর্তী নাম্বারটা হবে 95 অথবা 96। এই নম্বরগুলো পর্যবেক্ষণ করে পুরাতন নম্বর সব বিশ্লেষণ করে আব্রাহাম একটি ডেট বের করে, যা ছিল 26 আগস্ট 95 অথবা 96। তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ডেটে কিছু ঘটেছিল, যা কিলার আমাদেরকে জানাতে চেষ্টা করছে। যে বইটি দিয়েছিল সেই বইটিতে লেখা ছিল দ্য কিলার হ্যাজ এ পাস্ট। এটি একটি উপন্যাস, আর এটি আজই প্রকাশিত হয়েছে। বিকেলে এই উপন্যাসের রাইটারকে নিয়ে প্রোগ্রাম ছিল। পুলিশ সন্দেহ করে এখানে কিছু ঘটতে পারে, তাই প্রোগ্রামটিকে তারা নজরে রাখছিল। বইটির রাইটার ছিল মালিনী। অনুষ্ঠান শুরু হলেও এখানে কোনো প্রকার কোনো ক্লু পাওয়া যায় না। আব্রাহাম বলছিল হয়তো কিলার আমাদেরকে ডাইভার্ট করছে। এর কিছুক্ষণ পরেই খবর আসে রাইটার মালিনীর হাজব্যান্ড অ্যাডভোকেট জয়শঙ্করকে কেউ গাড়িতে পুড়িয়ে ফেলেছে। সবাই ঘটনার স্থানে যায়। গাড়িটি তখন জ্বলছিল। যতক্ষণে ফায়ার সার্ভিস পৌঁছে বডিটি ততক্ষণে পুড়ে গেছে। এখানেও এক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়েছে। এসপিকে সাইবার সেল থেকে কল করে জানানো হয়, স্যার আমাদের টিমে ভিনসি ম্যাডামের ফোনটি হ্যাক হয়েছে, তাই কিলার সব লোকেশন জেনে যাচ্ছে। ভিনসি জানার পর বাড়িতে গিয়ে ফোনটি ভেঙে ফেলে। ভিনসিকে এই অবস্থায় দেখে সিদ্ধার্থ এসে বলে পাপ্পানের মতন কেস নিয়ে এতটা উদ্বিগ্ন হয়েও না। ভিনসি বলে আমি পাপ্পানের মতো না। সিদ্ধা বলে দেখো, তুমি যদি ওই রাতে পাপ্পানের জায়গায় থাকতে তাহলে কি করতে? চাকুকে ধরতে নাকি মাকে বাঁচাতে? এখন কি করছো? পাপ্পানের মতো তোমার কাছেও ডিউটি গুরুত্বপূর্ণ। ভিনসি তখন বুঝতে পারে। মাইকেলকে দেখা যায় 1984 এর 4th গ্রেড ব্যাচের একটি ফটো এনে দেয়। সে ওই ফটোতে থাকা সবার ডিটেলস কালেক্ট করে এনেছে। এর মধ্যে একজনের নাম বেনিতা, যে লন্ডনে চলে গেছে। একজনের নাম সাইমন। একটি চুরির কেস হওয়ার পর থেকেই সে গ্রাম থেকে পালিয়েছিল। এখন এখানে ইন্দিরা নামের একজন মহিলা ডেইরি ফার্মের কাজ করছে। তার কাছেই বাকি তথ্য পাওয়া যাবে। মাইকেল বলছিল এত তথ্যের কি আছে, আমরা তো ডিরেক্ট কিলারকে ধরতে পারি। আব্রাহাম বলে আমরা এইভাবে অ্যারেস্ট করতে পারবো না, আগে খুঁজে বের করতে হবে কিলারের সাথে এই ফটোর কি কানেকশন। এই ফটোটি কার বা কোথা থেকে এলো আমরা একটু পর জানতে পারবো। আগে জেনে আসি এই ফটোর সাথে কিলারের কি কানেকশন আছে। তারা ওই গ্রামে যায়। গ্রামবাসীর কাছে সাইমনের ব্যাপারে জানতে চাইলে গ্রামবাসী জানায় সাইমন চার্চ থেকে গোল্ডেন ক্রস চুরি করে পালিয়েছিল। চার্চে গিয়ে জানা যায় সাইমনের বাবার সমাধি নিয়েই ঘটনার সূত্রপাত হয়েছিল। এখানে চার্চে দু ধরনের সমাধি আছে, উঁচু জাতের এবং নিচু জাতের। সাইমনরা পাহাড়ে ছিল, তারা নিচু জাতের। সাইমন চাচ্ছিল না তার বাবার লাশটি নিচু জাতের স্থানে সমাহিত করা হোক। এই নিয়ে এখানে ঝামেলা হয়েছিল। এলাকার মানুষ এসে সাইমনকে মারধর করেছিল। এই ঘটনার পরেই সাইমন চার্চ থেকে স্বর্ণের ক্রস চুরি করে পালিয়ে যায়। এরপর আর কখনো ফিরেনি। আব্রাহাম সাইমনের ক্লাসমেট ইন্দিরার সাথে দেখা করে। ইন্দিরা বলে জাতিগত বিবাদের জেরেই ঝামেলা হয়েছিল। সে আরও বলে তারই ক্লাসমেট বেনিতার সাথে সাইমনের অ্যাফেয়ার ছিল। জাতিভেদ ভুলে তারা একে অন্যকে পাগলের মতন ভালোবাসত। বেনিতা ছিল উঁচু জাতের মেয়ে। বেনিতা অনেক সাহসী ছিল, তাই ওই বয়সেও কোনো দ্বিধা করত না। বেনিতার ভাইয়ের নাম ছিল বেনেট। বেনিতার সাথে সাইমনের সম্পর্কের কথা জানতে পেরেছিল। এটা নিয়ে অনেক সমস্যাও হয়েছিল। বেনিতার পরিবার জানতে পেরে তখনই বেনিতার বিয়ে ঠিক করে। এরপর আমি বম্বে চলে যাই, আর কোনো খোঁজ পাইনি। তবে ওর একটি পুরনো চিঠি ও ফটো আছে আমার কাছে। ইন্দিরা আব্রাহামকে সবকিছু দিয়ে দেয়। ইন্দিরা আরও জানায় বেনিতা লন্ডন চলে গিয়েছিল MBBS করতে। ওর মা নদীতে ডুবে মারা যায়। ওর বাবাও স্ট্রোক করে মারা যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ওর ভাই বেনিটো একটি চার্চে ফাদার হিসেবে কাজ করত। কিছুদিন আগে আগুনে পুড়ে মারা গেছে। এখন জানি না বেনিতা কোথায় আছে। এখান থেকে ফেরার সময় আব্রাহাম এখানের ASI সত্যনাথকে কল করে সাইমনের পুরনো কেসটির ডিটেলস দিতে বলে। মাইকেল পুলিমারা চার্চে খবর নিয়ে জানতে পারে পিতার নামে ওই সময় চার্চ বুক করা হয়েছিল। কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে বিয়ের আগের দিনই সেটিকে ক্যান্সেল করা হয়। আব্রাহাম জানতে চায় বিয়েটি কোন দিন ছিল। মাইকেল জানায় 26/8/1996। মানে এটাই সেই ডেট, যেই ডেটটি কিলার তাদেরকে জানাতে চেয়েছিল। এখান থেকে ফেরার সময় আব্রাহাম মাইকেলকে বলে এই ছবিটা এখনকার বয়স্ক লোকের ছবিতে রূপান্তর করা যাবে। মাইকেল বলে অবশ্যই যাবে।
অন্যদিকে ভিনসি জয়শঙ্করের অটোপসি সম্পর্কে জানতে হসপিটালে যায়। সেখানে গিয়ে জানতে পারে শালি তখনও আসেনি। শালি তখন নতুন ব্যাচের ক্লাস নিচ্ছে। ক্লাস শেষে সে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ যাওয়ার পর শালিকে তার ড্রাইভার স্প্রে করে অচেতন করে নিয়ে যায়। শালিকে ফোনে পাওয়া যাচ্ছে না। শালির অ্যাসিস্ট্যান্ট জানায়, ম্যাডাম একটা সমস্যা, যেই বডিটি গতকাল আনা হয়েছে এটির পোস্টমর্টম করা হয়েছে অনেক আগেই। এই বডিটি 7 দিন আগের আমাদের মর্চুয়ারি থেকে গায়েব হয়েছিল। এটি জয়শঙ্করের বডি নয়। বডির সাথে একটি ব্রেসলেট পাওয়া যায়। জানা যায় শালি ম্যাডাম এই ব্রেসলেটটি পরত। ভিনসি ব্রেসলেটটি নিয়ে দ্রুত বের হয়ে চলে যায়। এদিকে এএসআই সত্যনাথ তখনই আব্রাহামকে কল করে জানায়, স্যার ঘটনা সত্যি, সাইমন পলাতক ছিল, কিন্তু তার বিরুদ্ধে কোনো চুরির কমপ্লেন হয়নি। তার মিসিং কমপ্লেন হয়েছিল 26/8/1996-এ, কিন্তু ওই ছেলে মিসিং হওয়ার পর দিন আরেকটি কমপ্লেন এসেছিল। এরপর আব্রাহাম এসপিকে পুরো বিষয়টি খুলে বলে। এসপি বলে, দেখুন, জাতিগত বিভেদের কারণে মেয়েটির বিয়ে ঠিক হয়। বিয়ের আগের দিন তারা পালিয়ে যায়। 25 বছর ছেলেটির কোনো খোঁজ পাওয়া যায়নি। কিভাবে তারা এই খুনের সাথে জড়িত থাকতে পারে বলুন তো? আব্রাহাম বলে, সাইমন খুনের সাথে জড়িত নয়, জড়িত সাইমনের গার্লফ্রেন্ড বেনিতা, যে লন্ডন গিয়ে এমবিবিএস করেছিল। তখনই ভিনসি এসে জানায়, স্যার ওই বডিটি জয়শঙ্করের নয়, আর বডির সাথে শালির ব্রেসলেট পাওয়া গেছে। টাওয়ার সিগন্যাল বলছে গতকাল শালি সেখানেই ছিল। এসপি বিব্রত হয়ে যায়। তুমি বলছো শালি জড়িত, আব্রাহাম স্যার বলছে বেনিতা, তাহলে কে জড়িত? আব্রাহাম বলে, দুজনেই জড়িত স্যার। একটি ফাইল বের করে দেখায় শালি বেনিতা। একটি পত্রিকা দেখিয়ে বলে, এই দেখুন, তার নাম বেনিতা থেকে শালিতে পরিবর্তন করে নোটারি পাবলিকের মাধ্যমে অ্যাড দেওয়া হয়েছিল। বলে, কিন্তু শালি তো সকাল থেকেই মিসিং। আব্রাহাম বলে, মিসিং না, আমি ওকে অ্যারেস্ট করেছি। ইন্ডিয়ান সংবিধান অনুযায়ী আব্রাহাম শালির বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়ায় মাইকেলকে দিয়ে তাকে অ্যারেস্ট করিয়েছে। শালি বলছিল, আমি কি করেছি? আমরা জানতে পারি শালি যখন হাউস সার্জেন্ট ছিল তখন সে আব্রাহামের পুরাতন কেস স্টাডি করে চাকর সম্পর্কে জানতে পেরেছিল। এটা সে নিজেই বলেছিল। সে রাজনের পোস্টমর্টম করে ভুল তথ্য দিয়েছিল যে মৃত্যুর পর তাকে কোপানো হয়েছে, অথচ তাকে কুপিয়ে মারা হয়েছিল। আব্রাহাম শালিকে বলে, আমি তোমার পুরাতন প্রফেসর থেকে জানতে পেরেছি চাকো তোমার জন্য অজানা কোনো কিলার নয়। পাত্তাবিরাম যখন ফরেন্সিক সার্জন ছিল সে চাকর তদন্ত করত, আর শালি তার অ্যাসিস্ট্যান্ট ছিল। আব্রাহাম তখন সকল পেপারস বের করে দেখায়। এসপি তাকে বলে, শুধু রিসার্চ পেপারের নাম থাকায় শালিকে আমরা খুনি প্রমাণ করতে পারবো না। তখন আব্রাহাম জানায়, আমি শালির মুখে চাকর ব্যাপারে জানতে পেরেই সন্দেহ করেছিলাম। সে জানতো চাকর ক্লিন প্যাটার্ন কেমন, আর সেই এই খুনগুলোকে চাকর উপর চালিয়ে দিতে চেষ্টা করেছিল। তাই আমি মাইকেলকে দিয়ে তার বাড়িতে পাঠিয়ে একটি ছবি কালেক্ট করি, আর এই ফটোর পিছনের রহস্য বের করি। সব শুনে এসপি বলে, সে আমাদের মাঝে 20 বছর যাবৎ নাম বদল করে বসবাস করছে। সে ড্রাইভার রাজন, সিআই সুমন ও ফাদার বেনেটকে কেন সে খুন করবে? তাদের সাথে তার কি কানেকশন? এই কানেকশনের কথা আমরা শালির মুখেই জানতে পারি। শালি বলে, প্রতিশোধ, আমি এর আগেও 3টি ক্রাইম করেছি। এখানে কিছু বিষয় ক্লিয়ার নয়, যেমন শালির মতে তার বাবা ভাই রাজন বেনেট সবাইকে সে খুন করেছে, কিন্তু তাদের মধ্যে কেউ মারা গেছে হার্ট অ্যাটাকে। এটা কিভাবে সম্ভব? তখন ভিনসি এসপিকে জানায়, স্যার কেমিক্যাল ইউজ করা হয়েছে, আমি জানতে পেরেছি এই কেমিক্যাল ইউজ করলে হার্ট অ্যাটাক করে। এর মধ্যেই এসআই সাবু কল করে ভিনসিকে জানায়, ম্যাডাম আমি খোঁজ নিয়ে জানতে পারলাম রাজনকে রবি ভার্মার কাছে ফাদার বেনেট এনে দিয়েছিল। আরো আশ্চর্যজনক বিষয় হলো ফাদার বেনেট, সিআই সুমান ও অ্যাডভোকেট জয়শঙ্কর একই ইউনিভার্সিটির ক্লাসমেট ছিল। তারা 95 ও 96 ব্যাচ ছিল। আব্রাহাম এসপিকে বলে, রাজনকে মেরে ওই গাছে কেন ঝুলাবে? এর পিছনে নিশ্চয়ই কোনো ক্লু আছে। তারা ওই প্লেসে যায়। সেখানে মূর্তিটি দেখে আব্রাহাম বলে, আমি এখানে 20 বছর আগে কোনো মন্দির দেখিনি, তাহলে এখানে কোনো ক্লু আছে। আব্রাহাম ঘুরতে নির্দেশ দেয়। এদিকে ভিনসি শালিকে জিজ্ঞাসাবাদ করছিল যে বাবা মা ভাইকে খুন করেছো, জয়শঙ্কর কোথায়? শালি উল্টো প্রশ্ন করে, তার আগে আমাকে জবাব দিন, সাইমন কোথায়? অনেক বছর আগে পুরিমালা থেকে একজন আদিবাসী নিখোঁজ হয়েছিল, সাইমন সে কোথায়? তখনই সাইবার সেলের হাতে একটি ভিডিও আসে, যেখানে দেখা যায় কেউ একজন জয়শঙ্করকে একটি বক্সের মধ্যে আটকে রেখেছে। জয়শঙ্কর বলছিল যে আমি সব খুলে বলছি। জয়শঙ্কর যা বলে তা ছিল এমন। বেনেট জয়শঙ্করের বন্ধু ছিল। বেনিতার বিয়ের জন্য জয়শঙ্কর ও সুমন বেনেটের বাড়িতে গিয়েছিল। সাইমনের সাথে বেনিতার সম্পর্কের কথা জানতে পেরে তারা সাইমনকে বেঁধে টর্চার করছিল। বেনিতার মা সাইমনের জন্য কিছু খাবার নিয়ে এসে সাইমনকে খাওয়াচ্ছিল। বেনিতার মা বলছিল, তোমার মা তো আমাদের বাড়ি কাজ করতো, 2 দিন আগে মারা গেছে। জানো কিভাবে? তার খাবারে আমরা বিষ মিশিয়ে দিয়েছিলাম। তখনই বেনিতার ঘরে আগুন দেখে সবাই বেনিতার ঘরে যায়। বেনিতা ততক্ষণে ঘর থেকে পালিয়ে গেছে। বেনিতার ঘর থেকে ফিরে দেখে সাইমন সেখানে নেই। তারা তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। জঙ্গলের রাস্তায় তাদেরকে পালাতে দেখা যায়। সবাই তাদেরকে ধরে ফেলে। এরপর তারা সবাই মিলে সাইমনকে হত্যা করে। তার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। ওই দিন সাইমনের গায়ে যে আগুন জ্বালাচ্ছিল সেই রাজন। সে তখন বেনিতাদের গাড়ি চালক ছিল। ভিডিওটি শেষ হওয়ার সময় একটি আর্ট দেখে ভিনসি চিনতে পারে। দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে মাটি খুঁড়ে চার্চের সেই গোল্ডেন ক্রসটি পাওয়া যায়, যেটির চুরির অপবাদ সাইমনকে দেওয়া হয়েছিল।
সাথে সাইমনের কঙ্কালও পাওয়া যায় সেখানে। ভিনসি দ্রুত সিদ্ধার্থের আর্ট একাডেমিতে যায়। উপরে গিয়ে দেখে ওই আর্টের সামনেই বক্সটি রাখা আছে। বক্সের ভিতরে জয়শঙ্করের লাশ পড়ে আছে। ভিনসি এসআই সাবুকে কল করে এখানে আসতে বলে। তখনই কেউ একজন ভিনসির মাথায় আঘাত করে তাকে সেখান থেকে নিয়ে যায়। সাইমনের তথ্যগুলো তখন টিভিতে দেখাচ্ছিল। আব্রাহাম সেই নিউজ শালিকে দেখায়। শালি বলে, স্যার আমার কাজ হয়ে গেছে, এবার আমাকে অ্যারেস্ট করুন, আমি সব স্বীকার করে নিচ্ছি, কেস ক্লোজ। আব্রাহাম বলে, কেস এখনো ক্লোজ হয়নি। সাইমন মিসিং হওয়ার পর দিন পুলিমালা স্টেশনে 12 বছরের একটি ছেলেকে গ্রেফতার করা হয় ওই গোল্ডেন ক্রস চুরির অপবাদে। এর কিছুদিন পর কেউ তার জামিন করায়। পুলিশ রেকর্ড অনুযায়ী তুমি তার জামিন করিয়েছিলে, যার নাম ছিল সোলেমান, সাইমনের ছোট ভাই। সোলেমানি ওই দিন সাইমনের বাঁধন খুলে দিয়েছিল আর তাদেরকে পালাতে সাহায্য করেছিল। শালি সোলেমানকে নিয়ে লন্ডন চলে গিয়েছিল। এদিকে পুলিশ আর্ট একাডেমিতে গিয়ে জয়শঙ্করের বডিটি পায়। পাশের রুমে রক্তাক্ত অবস্থায় সিদ্ধাকে পাওয়া যায়। সোলেমান আব্রাহামকে কল করে, জানায় সে ভিনসিকে তুলে নিয়ে গেছে। আব্রাহাম কল পেয়ে সোলেমানের কথা মতো মাইকেলকে নিয়ে সেই চার্চে যায়। চার্চে কবরস্থানে দেয়ালে বসা এই ছেলেটি সোলেমান, সাইমনের ছোট ভাই। এখানে দেখা যায় 25 বছর আগে ভিনসিকে নিয়ে যেদিন তারা ঘুরতে এসেছিল, সোলেমান সেদিন বাঁশি বাজিয়ে তাদেরকে আনন্দ দিয়েছিল। আব্রাহাম বলেছিল সে পুলিশ অফিসার, তারা ব্রিটিশ কটেজে বেড়াতে এসেছে। ওই দিন সবাই যখন সাইমনকে মারছিল, সোলেমান আব্রাহামের কাছে সাহায্যের জন্য গিয়েছিল। অপরদিকে ওই দিনই ভিনসি বিদ্যুৎপৃষ্ট হয়েছিল। তারা ভিনসিকে নিয়ে হসপিটালে যাচ্ছিল, যে কারণে আব্রাহাম ওই দিন সোলেমানকে সাহায্য করতে পারেনি। সব শুনে আব্রাহাম মূল কারণ জানায়, কিন্তু সোলেমান বলে, আপনি পুলিশ, আপনার কাজ মানুষকে বিপদ থেকে রক্ষা করা, কিন্তু আপনি সেদিন সেটা করেননি। এখন আপনার মেয়েকে উদ্ধার করুন পারলে। এখানে আব্রাহামের সাথে সোলেমানের অনেক ফাইট হয়। আব্রাহাম ভাবে ভিনসিকে কবর দেয়া হয়েছে, তাই নতুন কবর দেখে খুঁড়তে শুরু করে। অন্যদিকে সোলেমান ভিনসিকে কফিনে পোড়াতে চেষ্টা করছিল। আব্রাহাম এক হাত দিয়েই তার সাথে ফাইট করতে শুরু করে। একসময় সোলেমানকে সে বাইরে ফেলে দেয়। আব্রাহাম ভিনসির কফিনটি টেনে বের করে ভিনসিকে সেখান থেকে বাঁচায়। এখানে তখনই মাইকেল এসে সোলেমানকে গান পয়েন্ট করে ফেলে। সোলেমান ও মাইকেলের মধ্যে হাতাহাতি হয়। সোলেমান গান নিয়ে নেয়। মাইকেলকে গুলি করতে যেতেই আব্রাহাম সেই চাকুর ড্যাগারটি এনে তার বুকে ঢুকিয়ে দেয়। সোলেমান স্পটেই মারা যায়। আব্রাহাম তখন বলে, ডিউটি না পরিবার? একজন পুলিশের জীবনে বারবার এই প্রশ্নের সামনে পড়তে হয়। যখন আমি ডিউটিকে প্রাধান্য দিয়েছি তখন পরিবার হারিয়েছি, যখন আমি পরিবারকে প্রাধান্য দিয়েছি তখন চাকরি হারিয়েছি। এটা হারার জেতার লড়াই নয়। আলটিমেটলি ম্যান বোর্ন অ্যাজ এ অ্যানিমেল। আব্রাহামের 3 বছরের সাজা হয়। 3 বছরের সাজা পার হওয়ার পর জেল থেকে বেরিয়ে দেখে মাইকেল এসেছে। ভিনসি সিদ্ধাকে নিয়ে এসেছে তার সাথে দেখা করতে। এত বছর পর ভিনসি তার বাবার মুখে মাথা রাখে। আব্রাহাম জানতে চায় বাচ্চা কোথায়। ভিনসি জানায় মায়ের কাছে, অর্থাৎ সুজানের কাছে। সে সুজানকে মা হিসেবে মেনে নিয়েছে। মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।